সামনেই বিধানসভা নির্বাচন, 3 ঘোষণা কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। গতবার আমরা 21 সালের বিধানসভা নির্বাচনে দেখেছিলাম যে নন্দীগ্রামে একটা দুর্ঘটনা, ভাঙা পায়ে মুখ্যমন্ত্রী বাজিমাত করে দিয়েছিলেন, এটা মানতেই হবে, তুমি বিরোধী হলেও তোমাকেও মানতে হবে। কিন্তু এবার আমরা দেখলাম ঠিক এসআইআর ইস্যুতে ভোটের ঠিক মাঝখানে ঘোষণার দিনখানিক 1 মাস আগে সুপ্রিম কোর্টে চলে গেলেন মুখ্যমন্ত্রী। ওনার নামে মামলা না হলেও উনি গিয়ে সওয়াল হয়তো করেননি আইনত, কিন্তু নিজের বক্তব্য তুলে ধরেছেন। কিন্তু দিকে দিকে উকিল বেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। তো গতবার ভাঙা পায়ে বাজিমাত, এবার কি উকিল বেশে মমতা বন্দ্যোপাধ্যায় বাজিমাত করে দেবেন? একটা জিনিস, এটা নিশ্চয়ই মানছি যে পা ভেঙেছিল বা কিন্তু এটাও মানতে হবে দিনের শেষে ওটা কিন্তু ওনার একটা পলিটিক্যাল স্টান্ট ছিল। উনি সবসময় ভোটের আগে একটা পলিটিক্যাল স্টান্ট করে থাকেন, এবং তুমি যে কথাটা বলছো যে সুপ্রিম কোর্টে গিয়ে যেটা হয়েছিল সেটাও কিন্তু একটা পলিটিক্যাল স্ট্যান্ডের থেকে বড় কিছু ছিল না। কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা দিয়ে উকিলকে হায়ার করেন, কি দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোর্টে পৌঁছে যাবার? আরও তো অনেক কেস ছিল, যেমন ডিএর কেস হচ্ছে, 26,000 শিক্ষকদের জন্য কেস হচ্ছে, অভয়ার মতো একটা বড় ওখানে একটা সুপ্রিম কোর্টে কেস হয়েছিল। তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে কালো কোর্টে লড়তে দেখা যায়নি। তিনি এসআইআর নিয়ে লড়ছেন কারণ এসআইআর ইস্যুটা ওনাকে আলাদা করে একটা ডিভিডেন্ড দিচ্ছে, এবং উনি যখন কোর্টে যাচ্ছেন উনি জানেন ওখানে লাইভ স্ট্রিমিং হবে। যদি লাইভ স্ট্রিমিং না হতো, আমি লিখে দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে পৌঁছাতেন না। ওখানে গিয়ে উনি যে মানুষকে দেখাচ্ছেন যে আমি তোমাদেরই লোক, তোমাদের সমস্যা নিয়ে কথা বলছি, এবং সেখানে উনি মহিলাদের কথাটা বিশেষ করে বলছেন যে যে মহিলার বিয়ের পরে টাইটেল পরিবর্তন হয়ে যায় তাদেরকে কেন বের করে দেওয়া হচ্ছে এসআইআর থেকে। তো এখানে উনি একটা মহিলা ইস্যুও পেয়েছিলেন, ওইটাকে দেখানোর জন্য যে মানুষকে একটা সিগন্যাল দেওয়ার জন্য, একটা মেসেজ দেওয়ার জন্য যে আমি তোমাদের হয়ে তোমাদের লড়াইটা করতে যাচ্ছি, বাঙালির হয়ে লড়াই করতে যাচ্ছি। উনি সত্যি করে কতটা বাঙালির জন্য ভাবেন আমার সন্দেহ আছে তাতে, কিন্তু এই যে লোক দেখানোটা, এই যে স্টান্টটা করা, ওটা ওনাকে নিশ্চয়ই ডিভিডেন্ড দেবে বলে আমার মনে হয়। আমি যতই ওনার বিরোধী হই এবং যতই বলি উনি নাটক করুক, এবং উনি নাটকই করছেন, কিন্তু তারপরেও ওনাকে একটা বড় ডিভিডেন্ড কিন্তু এই জিনিসগুলো দিয়ে দেবে, এবং এই জায়গাগুলো আজকে করে দিচ্ছে বিজেপির মতো যে দলগুলো আছে। বিজেপি যে কারণেই এসআইআর করে থাকুক, কারণ আমি বলছি না, দেখো পশ্চিমবঙ্গে যে লেভেলের দুর্নীতি হয়েছে, গোটা ভারতবর্ষে এরকম দুর্নীতি কিন্তু হাতে গোনা খুব কম খুঁজে পাওয়া যাবে। হয়তো লালু প্রসাদ যাদব কোথায় হয়তো 50 বছরে একটা পাওয়া যায়, কিন্তু রিসেন্টলি পশ্চিমবঙ্গে যা দুর্নীতি হয়েছে সেটা দিয়ে হয়তো একটা সরকারকে ফেলে দেওয়া যেত। ওই পথটাকে না বেছে নিয়ে হিন্দু মুসলিমের পথটাকে বেছে নিয়েছিল কিন্তু বিজেপির মতো দল একটা। হ্যাঁ, নিশ্চয়ই এসআইআর দরকার, কিন্তু এসআইআর পিছনে বিজেপির কি বক্তব্য ছিল সেগুলো আমরা দেখেছি। তো এরকম একটা ইস্যুকে না নিয়ে, এত দুর্নীতির ইস্যুকে না নিয়ে যারা এসআইআরকে বেছে নিল, উল্টে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের শেষে ডিভিডেন্ড দিচ্ছে কীভাবে সেটাও আমরা দেখছি, এবং সেটাও কিছুদিন পর, কিছু মাস পরে তো ভোট আছে, বিজেপিও বুঝতে পারবে যে ওরা কোথায় গিয়ে ভুলটা করেছে। 3 মাস ধরে একটা প্রসেস চলছে। শুরুর দিকে বলেছিলেন, শুরু হওয়ার আগে বলেছিলেন আমার মৃতদেহের উপর থেকে এসআইআর হবে, কিন্তু সব বেশি সাহায্য করেছে নির্বাচন কমিশনের তরফে, পশ্চিমবঙ্গ সরকার সব থেকে বেশি সাহায্য করেছে প্রক্রিয়াটা করতে। তো 3 মাস গেল না, ভোটের ঠিক 1 মাস আগে মামলাটা মোস্তারি বানুর করা, সেখানে দাঁড়িয়ে নাম করা সংবাদ মাধ্যমগুলো, আমি নামতে চাই না, সবাই দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা। এটাই আমাদের দুর্ভাগ্যজনক যে মিডিয়ারাও এই জিনিসটা প্রচার করেনি। আমরা কিছুদিন আগে যে সুপ্রিম কোর্টে যে কেসটা হলো সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কিন্তু পৌঁছাতে দেখলাম না। পরের যে কেসটা হলো সেখানে কিন্তু মোস্তারি বানুই ছিলেন, সেখানে সিপিএমের তাবড় নেতারা কিংবা উকিলজীবীরা তারা ছিলেন, আইনজীবীরা ছিলেন। সেখানে সব্যসাচী চ্যাটার্জিকে, সায়ন ব্যানার্জিকে আমরা দেখেছি, এবং খুব সম্ভবত আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও দেখেছিলাম। তো এই জিনিসগুলো প্রচার হয় না, প্রচার হচ্ছে কোনটা? মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে গিয়ে বড় বড় কথা বলছেন, এবং আমার একটু আশ্চর্য লাগে, আমি সুপ্রিম কোর্টের বিরোধিতা সেভাবে করতে পারি না একজন নাগরিক হিসেবে, কিন্তু আমরা দেখি যখন কোর্টে গিয়ে ফিরদৌস শামীমের মতো আইনজীবীরা তারা একটু চড়া গলায় কথা বলছে বলে তাদেরকে বকে থামিয়ে দেওয়া হয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এক নাগাড়ে, মানে কোর্টের ডেকোরাম বলে কিছু মানেননি। আমি জানি না কোত্থেকে উনি আইন পড়েছেন কি, উনি যদি সত্যি করে আইন পড়ে থাকতেন অন্তত জানতেন যে কোর্টের ডেকোরামটা কী হয়, ওভাবে কথা বলা যায় না। জানি না সুপ্রিম কোর্ট উনি মুখ্যমন্ত্রী বলে ওনাকে প্রিভিলেজ দিলেন বা কিছু, সেভাবে কিন্তু কথা বলা যায় না। সেখানে যদি ওনাকে আটকাতে পারতেন সেটাও অন্তত একটা পক্ষে ভালো হতো। কিন্তু দেখো দিনের শেষে আমরা কি মেসেজ দিলাম, যে কোথাও দুর্নীতি হচ্ছে বা কিছু হচ্ছে, সেখানে আইনজীবীরা আছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা একটা রাজ্যের প্রদেশের মুখ্যমন্ত্রী সে ছুটে চলে যাচ্ছে। এইটাই যদি একটা ট্রেন্ড হয়ে যায়, তাহলে আজকে তো ইডি বলো, সিবিআই বলো, পুলিশ বলো, এসআইটি বলো, কেউ কোথাও একটা তদন্ত করতে পারবে না। গিয়ে চাপ দিবে কোনো মুখ্যমন্ত্রী, গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে চাপ দেবে। এটাই কি আমরা ট্রেন্ড তৈরি করে দিতে চাইছি? তুমি যেটা মিডিয়ার কথা বলছো, সেটাও কোথাও না কোথাওভাবে আমাদের মনে হয় যে আমরাও হয়তো পিছিয়ে আসছি বামপন্থী হিসেবে। এটাও আমাদেরও দুর্বলতা যে আমরা সেইভাবে মিডিয়াকে আমাদের করতে পারিনি, যেটা টিএমসি করে ফেলেছে, যেটা বিজেপি বিভিন্ন গদি মিডিয়া আমরা যাকে বলি তাদেরকে করে ফেলেছে। আমাদেরও দুর্বলতা, আমরা সেটাকে করতে পারিনি। আশা করব এই দুর্বলতাটাকে আমরা অতিক্রম করে উঠবো।